শীত কি সত্যি চলে আসলো? আজকে কিন্তু আমি আমার রুমের অনেকগুলো কাজ এক এক করে গুছিয়ে নেব। আসসালামু আলাইকুম। বারান্দা বাগানের গোলাপ দিয়ে আজকে শুভেচ্ছাটা আপনাদেরকে জানাচ্ছি। আজকে এই সকালবেলা নাস্তাটা আর শেয়ার করলাম না, কারণ আজকে অফ ক্যামেরাতেই নাস্তা করে নিয়েছি। হাতে অনেক কাজ আছে, তো কাজগুলো করব বিধায় কিন্তু জলদি চলে আসছি। গরম পানি আগেই করে নিয়েছিলাম। এখন চাদরগুলো আর কি তুলে নিয়েছি, আর জবার আব্বুর কাপড় আর চাদর একসাথে আমি ভিজিয়ে দিচ্ছি। কুসুম কুসুম গরম পানি করেই কিন্তু চাদরগুলো ভিজিয়ে দেওয়া হচ্ছে, এতে করে ময়লাটা কিন্তু জলদি করে উঠে যাবে। আজকে কিন্তু আমি আমার রুমের অনেকগুলো কাজ আমি করে নিব। শীত আসছে আসছে করে এত ভিডিও দেখছি আপুদের আসলে, কিন্তু আমার না এখন খুবই হাসি পাচ্ছে। আমার তো মনে হচ্ছে যে শীতই আসছে না। তো এদিক থেকে দেখেন আমি কি করেছি। ওই দিক থেকে যখন কাপড় ধুচ্ছিলাম, এদিক থেকে আমি উপরের ঝুলগুলো আর কি একটু ঝেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো রুমের ঝুলগুলো কিন্তু এখন 2-1 দিন পর পরই ঝাড়তে হয়, যেহেতু ছোট ছোট পোকাগুলো এসে বাসা বাঁধে। তো আমি যখন ঝুলগুলো ঝেড়েছি, তো আমি কিন্তু বেডশিটগুলো তুলে নিয়েছি। এখন জুই কী করেছে, সবগুলো সোফার কভার এগুলো আগেই তুলে ফেলেছে। তো এগুলো তুলে বলতেছে যে আম্মু তার চাইতে সোফাটা একটু ভালো করে ক্লিন করে দেই। তো কিন্তু অফ ক্যামেরাতে খুব সুন্দর করে একটা রুমাল আর কি ভালো করে ভিজিয়ে ওটা ভালো করে চিপড়িয়ে এরপর কিন্তু সোফার চারপাশগুলো এত সুন্দর করে পরিষ্কার করেছে। তো এক সাইডে একটু হালকা ময়লা দেখাতে আমি আবার একটা রুমাল দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আমাদের গ্রামে কিন্তু একটা প্রবাদ আছে জানেন তো, আগের দিনে বিশেষ করে নানি দাদিরা বলতো, মা গুনে ঝি। তো এই কথাটা আজকে আমাকেও বলতে হচ্ছে। আসলে আমার সাথে যেহেতু জুই সব সময় কাজ করে, তো জুই কিন্তু কাজ করতে করতে দেখা যায় ওর জানা হয়ে গিয়েছে যে আমার মা কোন কাজটার পর কোন কাজটা করতে পারে বা কোন কাজটা করা উচিত। তো সেটা দেখে দেখে কিন্তু জুই অলরেডি কাজ শিখে গিয়েছে। আমি মাঝে মাঝে বলি, এখন যদি হুট করে আমি মারা যাই, আমার সংসারের কাজগুলো কিন্তু আমার জুই সামলে নিতে পারবে। এই সংসারে আর দ্বিতীয় কোনো ব্যক্তির আসার কোনো প্রয়োজন নাই। এদিক থেকে এই রুমের যে বেডশিটটা ছিল সেটাও আমি তুলে ফেলেছি। তো এটা আমি এই তো যেখানে আর কি ময়লা কাপড় চোপড় রাখি ওই ঝুড়িটার মধ্যে রেখে দিলাম। আর এদিক থেকে এই আলমিরার উপরে দেখলাম এই কোনা দিয়ে একদম মাকড়সার আঁশ বেঁধেছিল। তো এটা শলার ঝাড়ু দিয়ে আমি ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি তো একদম উপরের অংশটা দেখতে পাচ্ছিলাম না। তো জুইকে বলছিলাম যে আমাকে একটু হেল্প করো ক্যামেরাটা ধরার কাজে। তো জুই কিন্তু ঠিকই ক্যামেরা ধরেছে, এত কাঁপাকাঁপি করেছে। আর এর মধ্যে কি হয়েছে, আমি কাজ করতে করতে যখন এই রুমে আসতে যাই, তখন আমার ধাক্কা লেগে আমার ট্রাইপডের আর কি যেখানে আমি মোবাইলটা সেট করি, তো ওটার মাথাটা না আর কি ভেঙে যায়। তো এরপর জুইকে আমি বলেছি ঠিকই, কিন্তু জুই এত কাঁপাকাঁপি করেছে। তো আশা করছি আমার প্রিয় আপুরা বুঝতে পারবেন। তো এদিক থেকে আমি সব কিছু ঝাড়া মোছা করে এই তো এখন মানি প্লান্টের গাছটাও রেখে দিলাম। অফ ক্যামেরাতে আমি জানালার গ্রিলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই তো তোষকটা ভালো করে এপিট উপিট ঝেড়ে কাঁথাটাও ভালো করে ঝেড়ে এটা বিছিয়ে দিলাম। তো ফার্নিচারগুলো আগে ভালো করে আমি ক্লিন করব, আর বেডশিটগুলোও বিছিয়ে দিব। তো আজকে চিন্তা করছি যে রুমের যে পর্দাগুলো আছে ওগুলো আমি অফ ক্যামেরাতে খুলে ফেলেছি। তো আজকে একটু মোটা ধরনের যে পর্দাগুলো আছে সেগুলো আর কি জানালার মধ্যে লাগিয়ে দিব। সবাই তো বলতেছে শীত চলে আসছে, শীত চলে আসছে, কিন্তু আমার কাছে শীতের কোনো আভাসই নাই। আমার আর জুইয়ের এত প্রচুর পরিমাণে গরম লাগে। তবে জবা কিন্তু একটা শীতের জামা নামিয়ে নিয়েছে। সে অলরেডি কলেজ থেকে আসার পর গোসল করে সে কিন্তু ওই জামাটা গায়ে দিয়ে থাকে। তো এই জামা পরা দেখে আমরা দুইজন কিন্তু খুব হাসাহাসি করি। তো এদিক থেকে দেখেন আমি কিন্তু এই ডাইনিং রুমের ফ্যানটা খুব সুন্দর করে আজকে সাবান দিয়ে ক্লিন করে নিচ্ছি। গত 3-4 দিন আগে সময় আর কি পাচ্ছিলাম না বলে আর কি শুকনো কাপড় দিয়ে ফ্যানটা মুছে রেখেছিলাম, কিন্তু এত প্রচুর পরিমাণে তেল কাস্টে পড়েছে, এ কারণে কিন্তু আজকে সাবান পানি দিয়ে ফ্যানটা পরিষ্কার করলাম। আর এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি।
তো সত্যি কথা বলতে আমার জুই যখন আমার সাথে কাজ করে তখন আমি সব সময় জুইকে বলি, আর তার সাথে কিন্তু জবা এখন মোটামুটি ভাত, ডিম ভাজা, আলু ভর্তা, ডাল এগুলো রান্না করতে পারে। তো আমি না জবা আর জুই ওদের দুই বোনকে সব সময় বলি যে আল্লাহ না করুক আমি যদি এখন হঠাৎ করে মারা যাই, আমার মনে হয় না যে তোমাদের চলতে কোনো সমস্যা হবে। তো বাকি যে যতটুকু রান্না আছে সেটা তুমি ইউটিউব দেখে দেখে শিখে ফেলবা, এই কথাটা কি আমি জবাকে বলি। আর জুইকে বলি যে খুব সুন্দর করে ঘর দুয়ার গুছানো শিখে গিয়েছো, একদম আমি যেভাবে করি আমার জুইও কিন্তু ঠিক সেভাবেই ঘরের কাজগুলো করে। তো আমি সবসময় বলে থাকি যে আমি যদি হুট করে মারা যাই তাহলে কখনো তোমার বাবাকে দ্বিতীয় কোনো ব্যক্তিকে এই ঘরে আনতে দিবা না, তাহলে তোমার বাবার আপন হয়ে তোমরা আর থাকতে পারবা না। কখন এই কাজটা করবা না, দুই বোন আগলে এই সংসারটাকে রাখবা, তোমার বাবার দেখাশোনা তোমরাই করবা, রান্না বান্না করে তোমরাই খাওয়াবা। আর যদি বেশি অজুহাত করে তাহলে বলবা যে বাবা একটু ধৈর্য ধরো, আমি ধীরে ধীরে সব রান্না শিখে যাব। তো আমার কথাগুলো শুনে আমার জবা জুই কিন্তু খুব হাসে। মাঝে মাঝে কিন্তু আমি জবার বাবাকেও বলি যে মানুষের মরণের তো কোনো গ্যারান্টি নাই, হুটহাট করে যখন তখন মারা যেতে পারি। তবে আমার মেয়েরা এই সংসারে থাকতে তুমি কিন্তু দ্বিতীয় কোনো ব্যক্তিকে এই সংসারে আর আনবে না, তাহলে আমার সংসারটা সংসার থাকবে না, সেটা একটা দুযোগে পরিণত হয়ে যাবে, সব কিছু কিন্তু ছন্ন বিছন্ন হয়ে যাবে। আসলে দেখেন আজকে কাজ করতে করতে আপনাদের সাথে কি কি কথা বলছি, সত্যি কথা বলতে কি মাঝে মাঝে যে কথাগুলো সংসারে গল্প করি আমার বাচ্চাদের সাথে, আমার হাজব্যান্ডের সাথে, তো মাঝে মাঝে কিন্তু সেই গল্পগুলো আপনাদের সাথেও আমি করে ফেলি। এটা সত্যি যে একটা সাজানো গুছানো সংসারে অন্য একজন এসে সে হয়তো বা আমার সংসারটাকে ঠিকই দখল করবে, ঠিকই পরিপূর্ণ একটা সংসার পাবে, কিন্তু আমার বাচ্চারা কিন্তু পরিপূর্ণ একজন মা পাবে না। একজন মায়ের অভাব পৃথিবীতে মনে হয় না যে কেউ কখনো পূর্ণ করতে পারে, হয়তোবা তার বাবাও তাকে নিয়ে সুখে থাকবে, কিন্তু আমার মেয়ে দুইটা কি পাবে? কিছুই পাবে না। এ কারণে সবসময় মেয়েদেরকে বলি যে তোমরা সব সময় স্ট্রং থাকবা, আর আল্লাহর রহমতে দেখতে দেখতে তো বড় হয়ে গিয়েছ। আমি এটা সবসময় আল্লাহ পাকের কাছে বলি যে আল্লাহ তুমি আমাকে এমন একটা হায়াত দান করো যেখানে আমি যেন আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ করে দুইটা ভালো ছেলের হাতে তুলে দিয়ে এরপর যেন আমার মৃত্যুটা আসে। এর আগে যত যা কিছু হয়ে যাক না কেন আমার মৃত্যুটা তুমি এত তাড়াতাড়ি দিও না, কারণ আমার চোখের সামনে আশেপাশে এমন অনেক ঘটনা অহরহ ঘটেছে যেখানে দেখেছি যে মা ছাড়া একটা সংসার কতটা ছন্ন বিছন্ন হয়ে যায়। সন্তান আর সন্তান থাকে না, বাবাটাও সে আগের মতো থাকে না, অনেক চেঞ্জ তাদের মধ্যে কিন্তু চলে আসে। তো ওগুলো দেখলে না মাঝে মাঝে খুব ভয় হয়, অনেক কিছু চিন্তা ভাবনা করি। তো আমি বলি যে আল্লাহ কোনো সংসারে কোনো মেয়েকে যেন অকালে মৃত্যু না হয়। অকালে মৃত্যুটা খুবই খারাপ জিনিস, সে সংসারে যদি বিশেষ করে ছোট একটা বাচ্চা থাকে তাহলে কিন্তু সেই সংসারের বাচ্চাগুলো সবচেয়ে বেশি কষ্ট হয়ে যায়। তো আল্লাহ যেন এই দিনটা কখনো কারো না আনে। আজকে এই কথাগুলো বলতে গিয়ে আমাদের জাহিদা আপুকে যারা যারা চিনেন, কেন জানি আজকে সেই জাহিদা আপুর কথাও আমার বারবার মনে পড়ে যাচ্ছে। এত সুন্দর সাজানো গুছানো একটা সংসার, এত সুন্দর একটা ছেলে, আল্লাহ আরেকটা ছেলেও তাকে দিয়েছিল। যখন সেই ছেলেটা পৃথিবীতে আসে তার 8 থেকে 9 দিন পরে কিন্তু আপুটা মৃত্যুবরণ করে। আমি কেন জানি জাহিদা আপুর কথাটা আমি কখনো কোনোভাবেই ভুলতে পারি না। আমার সংসারের কাজগুলো যখন করি ডায়েরি অফ ডিজেস চ্যানেল থেকে আপুটা অনেক সময় আমাকে মাঝে মাঝে বলে থাকে যে আপু তোমার কাজকর্মগুলো দেখলে না আমার জাহিদা আপুর কথা মনে পড়ে যায়। তবে বিশ্বাস করেন আমি বেশি দিন হয়তো বা সেই আপুর ভিডিওটা দেখি নাই। যখন যতটুকু ভিডিও আমি দেখেছি হাতে গোনা হয়তো বা 15 থেকে 20টা কি 30-40টা ভিডিও আমি দেখেছিলাম। এরপর আর আপুর ভিডিও দেখার সৌভাগ্য আমার হয় নাই, কারণ তারপরে কিন্তু আপু দেখলাম যে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তবে আপুর যে ভিডিওগুলো বা কথা বা কাজগুলো এখনও কিন্তু আমার চোখে চোখে ভাসে। তো আমার সকল আপুদেরকে বলবো যে আপনারা সবাই জাহিদা আপুর জন্য দোয়া রাখবেন। সত্যি কথা বলতে আপু যদি বেঁচে থাকতো বা এখনও যদি চ্যানেলে কাজ করতো তাহলে হয়তো বা আপুর সেই ছোট্ট ছোট্ট বাবু দুইটা আমরা দেখতে পারতাম।
তো এখনও খুব মিস করি। আসলে হয়তোবা ভাইয়া ঠিকই বিয়ে করেছে, কিন্তু বাচ্চা দুটো কি ঠিক মায়ের আদরটা পেয়েছে ঠিকমতো? আসলে এই কথাটা আমরা কিন্তু কেউ জানি না। মা তো মাই। এই পৃথিবীতে মার পরে দ্বিতীয় কোনো ব্যক্তি কিন্তু আপন হয় না। তো যাই হোক, আসলে এক কথা থেকে কত কথা বলে ফেললাম। আর কথা বলতে, বলতে আমি কিন্তু এই তো পর্দাগুলো লাগিয়ে নিলাম। এই পর্দাগুলো না অনেকটা খাটো, খাটো আরকি, একদম বিছানার উপরে উঠে থাকে। বেশি একটা বড় না এই পর্দাগুলো। এই কারণে পর্দাগুলো লাগালে আমার কাছে একটু বিরক্তি বোধ হয় আরকি। তো এগুলোকে সবসময় আরকি একটু ঠিকঠাক করে রাখতে হয়। বেডশিটটা বিছিয়ে দিলাম। আর এখানে একটা করে পর্দা লাগাচ্ছি ঠিকই, কিন্তু পরবর্তীতে আমি আবারও এই পর্দাগুলো না চিন্তা করেছি যে না, এখানে ২ টা পর্দাই দিতে হবে। কারণ জবার আব্বু অনেক রাতের বেলা বাসায় এসে সব রুমে লাইট জ্বালায়। আর এই রুমটাতে যেহেতু এখন জবা থাকতেছে, তো দেখা যায় জবা খুব বিরক্ত হয়ে যায় লাইটের আলো আর চোখে গেলে। যেহেতু অনেক সকালবেলা ওকে ঘুম থেকে উঠতে হয়, ও কিন্তু বেশি রাত জাগতে পারে না। তো এই পর্দাটা আমি ২টা ২ দরজায় দিয়েছিলাম। তো পরবর্তীতে যখন দেখলাম যে না একটু সমস্যা হচ্ছে, তারপর কিন্তু আমি পর্দাগুলো খুলে আবার একই দরজায় আরকি দিয়ে দিয়েছি। এদিক থেকে আর্টিফিশিয়াল ফুলগুলো ঝেড়ে মুছে লাগিয়ে দিলাম। সবাই বলতেছে শীত চলে আসছে, শীত চলে আসছে, আর শীতের আগমনে কত কাজই না করছি। কিন্তু আমার মনে হচ্ছে যে শীতের কোনো আভাসই পাচ্ছি না। আসলে এত প্রচুর পরিমাণে রোদ। আমার বারান্দা দেখলেই বুঝতে পারতেছেন যে এত সুন্দর ঝলমলে রোদ। আমি কাপড়-চোপড় ধুয়ে সব কাপড়-চোপড় কিন্তু আমি বারান্দায় একদম অনায়াসে খুব সুন্দর করে শুকিয়ে নিচ্ছি। আসলে রোদ থাকলে ভালোই লাগে, বাড়িঘর একদম ঝকঝকে তকতকে থাকে। আবার কিছুদিন পর যদি একেবারে কনকনে শীত পড়ে, তখন আরেকটা জ্বালা হয়ে যাবে। তখন তো গায়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতে হবে, কম্বল থেকে উঠতে ইচ্ছে করবে না। আবার গায়ে গরম কাপড় জড়িয়ে রাখতে হবে, কোনো কাজও করতে ইচ্ছে করবে না। তবে আমার কাছে না এই ওয়েদারটাই বেশি ভালো লাগে। না বেশি শীত, না বেশি ঠান্ডা। তবে শীত যখনই আসুক আর না আসুক, আসলে এই কাজগুলো আমার মনে হয় যে সবসময় করতে হবে। এই যে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ, বেডশিট চেঞ্জ করে বেডশিট বিছিয়ে দিলাম, এটা তো প্রতি সপ্তাহে কাজটা করতে হয়। ১৫ দিন ১ মাস পর পরই কিন্তু আমি আমার রুমের পর্দাগুলো ধুয়ে থাকি। এছাড়া এটা সেটা ধোয়াধুয়ি তো আছেই। তবে শীতের আগমনে অনেক আপুরাই হয়তোবা একবারে ধোয়াধুয়ি করছেন যে সামনে শীত, আর কোনো শীতের মধ্যে ধোয়াধুয়ির কাজগুলো করব না। তো আমার ক্ষেত্রে কিন্তু সেটা না। যখন যেটা ময়লা হবে আর চোখে যেটা খারাপ লাগবে দেখতে, সেটা কিন্তু আমি ধুয়ে ফেলবো। এদিক থেকে জবা দেখেন খুব জোর করে আজকে ভর্তা বানাচ্ছে। তো আমি বারবার বলতেছিলাম যে তুমি ভর্তা বানিও না। আমার না খুব ইচ্ছে করছিল আজকে ভর্তা দিয়ে ভাত খাবো। শুধু দুপুরের জন্য ২ আইটেমের ভর্তা বানাচ্ছি। জবা আমাকে কোনোভাবে বানাতে দিল না। ও জোর করেই ভর্তাটা বানিয়ে নিচ্ছে। আমি বলে দিয়ে আসছি কিভাবে বানাতে হবে। তবে মেয়েটা যে কিভাবে কি বানাবে আল্লাহই ভালো জানে। আমি দাঁড়িয়েছিলাম, তো আমাকে দাঁড়াতেও দিচ্ছে না। বারবার বলতেছে তুমি চলে যাও, তুমি থাকলে আমি কাজ করতে পারবো না। তো আমি এদিকে এসে এই যে রুমটা ভালো করে মুছে নিয়েছি। এখন পাপোশগুলো বিছিয়ে দিলাম, চিরুনিগুলো জায়গা মতো রেখে দিলাম। আর এর মধ্যে দেখলাম যে বেডশিটটাও শুকিয়ে গিয়েছে। তো বেডশিটও আমি তুলে নিব। আসলে অতিরিক্ত রোদে কোনো কাপড় চোপড় কিন্তু রাখতে হয় না। এতে করে দেখা যায় কি কাপড়ের রঙটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো যখনই আমি বারান্দায় কোনো কাপড় চোপড় দেই, সেটা উল্টে পাল্টে আমি তাড়াতাড়ি শুকিয়ে ফেলি। তো অতিরিক্ত রোদে আমি কোনো কাপড় রাখি না। আসলে এতে করে না ওই যে রং নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো এখন আমি চাদরটা ভাঁজ করে রেখে গেলাম। এর মধ্যে অফ ক্যামেরাতে আমি গোসল করে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো হাতে কেচে আবার এই যে মেলে দিচ্ছি। আর বালিশের কভারগুলোও শুকিয়ে গিয়েছে, ওগুলো অফ ক্যামেরাতে আমি বিছানার উপরেই এনে রেখে দিয়েছিলাম। তো সব কাপড়-চোপড় যে মেশিনে ধুই তা কিন্তু না। মাঝে, মাঝে গোসল করতে গেলে হাতেও অনেক কাপড়-চোপড় কেচে ফেলি। দেখা যায় কন্টিনিউ কিন্তু আমি আমার পরার কাপড়-চোপড় বা মেয়েদের পরার কাপড়-চোপড় প্রতিদিনেরটা প্রতিদিনই আমি সাবান দিয়ে আসলে ক্লিন করি। না হলে আমার নিজের কাছেও কেমন যেন একটা স্বস্তি পাই না আমি আরকি। এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে বলতে পারেন। আর এইদিকে এই যে ঘরটা আমি কবে নামিয়েছিলাম, আজকে তো খুব সুন্দর করে ধুয়ে দিলাম। তো এটাও শুকিয়ে গিয়েছে, জায়গা মতো আবার রেখে দিচ্ছি। আর এদিকে দেখলাম আর্টিফিশিয়াল ফুলটা একটু বাঁকা হয়ে আছে, এটাকেও ঠিক করে দিচ্ছি।
আজকে তো একটা কথা বলাই হয় নাই, আমার প্রিয় আপু ভাইয়ারা যারা এ পর্যন্ত আমার সাথে আছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এদিক থেকে কিন্তু আমি খুব সুন্দর করে চাদরটা ভাঁজ করে নিলাম, এখন আলমিরাতে সাথে সাথে তুলে রাখছি। এখন যদি এটা ওয়ার্ড্রপের উপর রেখে দিয়ে আমার মধ্যে এত অলসতা কাজ করবে, 2-1 দিন দেখা যাবে ওয়ার্ড্রপের উপরই এই চাদরটা গড়াগড়ি খাচ্ছে, তাই সাথের কাজটা সাথেই করে ফেললাম। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু আজকে অনেক কাজ করে ফেলেছি। আসলে শীত আসুক বা না আসুক ঘরের কাজ আমার করতেই হবে, এটাই মাস্ট। আর এই যে একটু বসে বসে আর কি বারান্দা দেখছিলাম, এর মধ্যে এত সুন্দর একটা পাখি এসে ডাকাডাকি করছিল। তো যাই হোক, এদিক থেকে পাখিটা যখন উড়ে চলে গেল খাবার টেবিলে আসলাম, এখন ভাত খাবো ভর্তা দিয়ে। তো এই ফার্স্ট টাইম জবা ভর্তা বানিয়েছে। যাই হোক যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।